সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর থেকে, বিজ্ঞাপন বিরতি থেকে। আশা করি আপনারা সকলের সঙ্গেই আছেন। প্রিয় দর্শক, আমি ফোন কল নিচ্ছিলাম, আবার চলে যাচ্ছি ফোন কলে। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। প্রিয় দর্শক, আপনি টিভি ফলো করছেন, আপনি টিভি মিউট করে শুধুমাত্র ফোনে আমার সাথে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতাম। জি, বলুন। আমার মেয়ের ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশ পাসপোর্ট লইতাম জি নভেম্বর 3 তারিখে, ওর 18 বছর হয়ে যাবে। জি, একটু জোরে বলুন, ক্লিয়ার করে বলুন। আমার মেয়ের ব্রিটিশ পাসপোর্ট লইবার লাই নভেম্বর 3 তারিখে ওর 18 বছর হবে। জি ও আমার ইন্ডিপেন্ডেন্টলি জি, আমার জন্য আমার ব্রিটিশ পাসপোর্ট নাই, যে জন্য আমার মেয়ে ব্রিটিশ পাসপোর্ট পাচ্ছে না। আপনার মেয়ের স্ট্যাটাস কি এখানে? ইনডিফিনিট লিভ টু রিমেইন। আমার মেয়েকে বাংলাদেশ থেকে ইন্ডিপেন্ডেন্ট লিভ দিতে। ও তো আমরা আসছি 2011-এ, ও এয়ারপোর্ট থেকে স্টার্ট হচ্ছে লেখাপড়া। এয়ারপোর্ট থেকে কি দর্শক? এয়ারপোর্ট থেকে ক্লাস 4 থেকে ও স্টার্ট হচ্ছে লেখাপড়া। জি, উনি ইনডিফিনিট বাংলাদেশ থেকে পেয়ে এসছেন, তাই না? ওটা হ্যাঁ, ক্যাটাগরি আছে, ওটা বাই। বাংলাদেশ থেকে ওরে। যে এখানে আসার পরে কত বছর হয়েছে সোফার এখন পর্যন্ত? আমরা আসছি 2011-এ। উনি এসছেন কোন সালে, আপনার মেয়ে? আমার সাথে আসছে, টু আমার থাউজেন্ড সাথে ইলেভেনে, তার মানে 9 বছরের মতো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, MN1 অ্যাপ্লিকেশন যেটা, সেটা শুধুমাত্র বাচ্চা এখানে যদি বর্ন না হয়ে থাকে এবং সেই বাচ্চাকে যদি বর্ন হওয়ার পরে যেই আমরা এটাকে বলি সেকশন 1 সাবসেকশন 3 অফ ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981, এইটা যদি না হয়ে থাকে, মানে ওনার যে সিনারিও সেটা এটা না, বর্ন ছিল বাইরে, তো তাকে আপনি একা সে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না যদি ওয়ান অফ দ্য প্যারেন্টস, মানে বাবা অথবা মা। না, ওর যদি 18 বছর হয়ে যায় ও করতে পারবে না। 18 বছর হওয়ার পরে তো তখন ওটা ন্যাচারালাইজেশন, তখন আর সিটি না, মানে আমি তো বাচ্চা হিসাবে না। আমার প্রশ্ন এটাই, ও তো এ লেভেল করে এখন, এখন এ লেভেল করে ও। আপনার জন্য যেটা সবচেয়ে ভালো হয়, নভেম্বরে যেহেতু তার 18 বছর হয়ে গেছে, আপনারা যদি এখন সিটিজেনশিপ, আপনি বা তার বাবা, আপনারা যদি এখন সিটিজেনশিপ না নিতে চান বা না নেওয়ার জন্য যদি রেডি না থাকেন, তাকে নভেম্বরের পরে অ্যাপ্লিকেশন করাবেন, সেটা হবে ন্যাচারালাইজেশন। মানে না, তার আমার প্রশ্ন এটাই, ওর কি লাইফ ইন্ডিকেটর টেস্ট লাগবে? 18 বছরের পরে যখন অ্যাপ্লিকেশন করবে তখন লাইফ ইন দ্য ইউকে লাগবে, এবং আইদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 অথবা ডিগ্রি সার্টিফিকেট, কমপক্ষে ইউকে ডিগ্রি সার্টিফিকেট লাগবে, A1 এর সার্টিফিকেট হবে না। না, ও তো এ লেভেল করে এখন। এ লেভেলের সার্টিফিকেট হবে না, আই এম সরি, এ লেভেলের সার্টিফিকেট হবে না। ও, ঠিক ডিগ্রি আছে, সার্টিফিকেট। ওনাকে আপনি সবচেয়ে ভালো হয়, আমার মনে হয় যে আপনি বা তার বাবা এখনো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য রেডি না হতে পারে, হয়তো লাইফ ইন দ্য ইউকে বা ইংলিশের ব্যাপার আছে বা অন্য কোনো হ্যাঁ, ব্যাপারও থাকতে পারে। যদি তাকে অন হার ওন অ্যাপ্লিকেশন করতে হয়, আমি পরামর্শ দিব বা এটাই করতে হবে, কারণ উনি একা করলে অ্যাপ্লিকেশনটা হবে না সাকসেসফুল। 18 বছর হওয়ার পরে গিয়ে অ্যাপ্লিকেশন করবে ন্যাচারালাইজেশনের জন্য, এটাকে AN অ্যাপ্লিকেশন বলা হয়। ওই অ্যাপ্লিকেশন করবে, সেখানে লাইফ ইন দ্য ইউকে লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 লাগবে। প্রিয় দর্শক, আমি সর্বশেষ বিরতিতে যাওয়ার আগে সর্বশেষ যে কল নিয়েছিলাম, সেই কলে একজন দর্শক ফোন করেছিলেন। আমি অত্যন্ত দ্রুত আনসার দিয়েছিলাম। আমি বলেছিলাম বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসার পরে আবার আমি এটা নিয়ে 1-2 মিনিট বলবো। সেটা আমি এখন যদি বলে দেই, সেটা হচ্ছে এরকম যে যারা ফারলোডে ছিলেন, ফারলোডে থাকার কারণে অবভিয়াসলি 100% যে স্যালারি সেটা ওনারা পান নাই। আমি আমি নেট ইনকাম নিয়ে কথা বলছি না, কিন্তু এখানে গ্রস নিয়ে কথা বলছি। গ্রস মানে হচ্ছে বিফোর ট্যাক্স। আমি যতগুলো আনসার দিচ্ছি বা দিব, সবগুলো গ্রস নিয়ে বলবো। এই ক্যাটাগরির অ্যাপ্লিকেশনের মধ্যে এই অ্যাপেন্ডিক্স FM রিলেটেড যেটা, ওনার রিকোয়ারমেন্টস হচ্ছে 1550 হতে হবে ইনকাম প্রতি মাসে, ওনার এবং ওনার পার্টনার সহ দুজনের মিলে। ওনারা বলেছেন যে ওনাদের ইনকাম 700 অ্যান্ড সামথিং হয়, তো 1550কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 775 হয়। তো দুটো মিলিয়ে কমপক্ষে 1550 হতে হবে। এটার কিন্তু 1 পাউন্ডও যদি কম হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনে এফেক্ট করবে বা
সাকসেসফুল হবে না হয়তো। তো 1550 ইনকাম হতে হবে। আর ফারলোডে থাকার কারণে নিশ্চয়ই 1550 থেকে আপনি পুরোটা পাবেন না, 80% পাবেন। সেই 80%কে তারা ওইটাই আপনার ইনকাম ধরবে না, আপনার ইনকাম ধরবে যে 80% অনুযায়ী যদি এটা 100% হয় তাহলে যত হয় অ্যামাউন্ট ততটাকে তারা কনসিডারেশন নেবে। তার মানে ফারলোডে থাকা অবস্থায় আপনার যে ইনকাম, এটা নিয়ে আপনাকে ওয়ারিড হওয়ার কিছু নাই। এটা যে আপনার কম আসতেছে 20%, সেই কমটা তারা ডিসরিগার্ড করবে। এই কমটাকে আপনাকে মানে এটার জন্য আপনার ভিসা রিফিউজ হবে না। আপনি ফারলোডে যাওয়ার আগে আপনার যে ইনকাম ছিল 100% হিসাবে যত ছিল, সেই 100% এখনও আপনার কন্টিনিউ করতেছে, যদিও আপনি স্যালারি পাচ্ছেন 80%। ঠিক আছে, এই দুটো মিলে আপনার 1550 গ্রস ইনকাম হতে হবে এই দুজনের মিলিয়ে অন্তত পক্ষে। তাহলে উনি যে 33 মাসের ভিসা পেয়েছেন, আমি বললাম মানে ওটা 2.5 বছরের প্রথম ভিসাটা দেশ থেকে নিয়ে এসছেন, এখন আবার দ্বিতীয় 2.5 বছর। 2.5 বছরে হয় 30 মাস, কিন্তু দেশ থেকে যখন ভিসা দেওয়া হয় তখন তাকে 3 মাস এক্সট্রা দেয়। প্রথমে দেশ থেকে অ্যাকচুয়ালি দেয় 1 মাসের একটা ভিসা, যেটা দিয়ে এখানে আসার পরে বায়োমেট্রিক কার্ড নিতে হয়। বায়োমেট্রিক কার্ডে দেখা যায় যে 33 মাসের ভিসা দেওয়া আছে, 3 মাস এক্সট্রা দেওয়া থাকে। বাট এটা ওই 2.5 বছরের রুটটাই 2.5 করে আরেকটা 2.5 তাকে নিতে হবে ইনকাম প্রুফ করে, এবং A2 দিতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ A2। এটা দিয়ে তাকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে, লাইফ ইন দ্য ইউকে B1 এগুলো দিয়ে বা ইনকাম সব মিট করে। এখন উনি যে এক্সটেনশন করবেন 1550 অথবা ফারলোডেরটা নিয়ে ওনাকে মোটেও ওয়ারিড হতে হবে না। 1550 দুজনের ইনকাম মিলিয়ে হতে হবে, যেটা তাদের ফারলোডে যাওয়ার আগে যেটা ছিল সেটা। আশা করি উত্তরটা মোটামুটি পেয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আগামীতে ফোন করতে পারেন অথবা কোনো সলিসিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, আমি কি একটা ছোট ছোট 2টা প্রশ্ন করতে পারবো? পারেন, অবশ্যই, ছোট বড় যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্নটা হলো, আমি আর আমার ওয়াইফ আর আমার 2টা বাচ্চা। যে দর্শক প্রশ্ন ছোট করতে পারেন, কিন্তু প্রশ্ন বেশি ছোট কম আওয়াজে না, আওয়াজটা একটু বাড়িয়ে করেন, মানে একটু জোরে বলেন। আচ্ছা, আমি আমার ওয়াইফ আর আমার 2টা বাচ্চা, বুঝছেন কিনা? হ্যাঁ, খুব স্ট্রাগল করতে হচ্ছে, আরেকটু আপনি যদি জোরে কথা বলেন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি আপনার 2টা বাচ্চা আর ওয়াইফ, এটুকু আমি শুনেছি। জি, আমরা আছি ওই যে 7 ইয়ার যে পাইছিলাম, বাচ্চার 7 ইয়ার্স এর বেসিসে আপনারা 2.5 ইয়ার্স ভিসা পেয়েছেন, তাই তো? জি, তারপর একবার আমরা এক্সটেনশন করছি। ওকে, আমরা একটা কোম্পানিতে কাজ করি, জি তো আমরা দুইজন ওই যে ফার্লোতে আছি, জি এবং আমাদের অ্যাকাউন্টে কিছু পয়সা আছে, ধরুন 2-2.5 টাকা। জি আমরা তো আরো এক্সটেনশন করতে হবে, জি এর জন্য আর কি কিছু টাকা রাখতে হয় আর কি। জি জি আর খরচপাতি তো আছেই, যা জানেন। এখন ঘটনা হইলো ওই যে আপনার যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, এটার জন্য কি আমরা এলিজিবল যে অ্যাপ্লিকেশন করতে, আর এটা করতে গেলে কেমন খরচ টরচ লাগবে? আর আরেকটা প্রশ্ন হইলো, আমার ছেলের যে একটা ছেলে যেটা এখানে জন্ম, সেটার 10 বছর হয়ে যাবে আগামী ডিসেম্বরের মধ্যে আর কি। ওর জন্য আমরা কি অ্যাপ্লিকেশন করতে পারি এবং কি এটার মানে ফিস টিস কত আর কি, এটাই জানতে চাই, এবং কতদিন লাগে আর কি এটা। জি দর্শক, আপনার প্রশ্ন দুটো আমি পেয়ে গেছি। আপনি প্রথমে বলেছেন যে আপনার তো এখন নো রিকোর্স টু পাবলিক ফান্ডস, মানে পাবলিক ফান্ডে আপনার অ্যাক্সেস নাই, কিন্তু আপনার এখন যদি খারাপ ইনকাম থাকে বা কম ইনকাম থাকে, খুব কম ইনকাম থাকে, যেটা দিয়ে আপনি চলতে পারছেন না, এরকম যদি হয়, তাহলে এটাকে ওরা নাম দিয়েছে চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস। এই কোভিড-19 কারণে যাদের ইনকাম কমে গিয়েছে, যাদের মানে যাদের থাকা খাওয়া খরচ যেটা সেটা তারা বহন করতে তাদের কষ্ট হচ্ছে, মানে যদি আপনার পাবলিক ফান্ডে আপনার অ্যাক্সেস থাকতো, তাহলে আপনি এখন ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট আপনি নিতেন। তো সেটা যদি এখন যেহেতু নো রিকোর্স টু পাবলিক ফান্ড আপনি এটা নিতে পারেন নাই, তো আপনার যদি সেটা প্রয়োজন হয়, প্রথমে আপনাকে অনলাইনে হোম অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটাকে ওরা নাম দিয়েছে চেঞ্জ অফ কন্ডিশনস। আমি এইমাত্র একটু আগে বলে ফেলেছিলাম চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, সেটা আমি ভুল বলেছিলাম, হবে চেঞ্জ অফ কন্ডিশনস যে অ্যাপ্লিকেশন, সেটা আপনাকে করতে হবে। কিন্তু সেখানে দেখাতে হবে যে আপনি ডেস্টিটিউট, মানে আপনার কাছে টাকা পয়সা নাই, অথবা আপনার চলার জন্য খুব অসুবিধা হচ্ছে। ওরা বেশ কয়েক মাসের আপনার ব্যাংক স্টেটমেন্ট চাবে, আপনার বিভিন্ন বিলগুলো চাবে, সোর্স অফ ইনকামের সমস্ত কাগজপত্রগুলো চাবে, তারপরে ওরা বিবেচনা করে একটা সিদ্ধান্ত দিবে। এই অ্যাপ্লিকেশন এখন করা যাচ্ছে এবং এই অ্যাপ্লিকেশনের কোনো ফি নাই, হোম অফিসের কোনো ফি নাই, ঠিক আছে?
তো আপনি চাইলে সে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন, আপনার মেয়ে যার জন্ম এই দেশে, তার এখন 10 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি তার এখন একটা ভিসা আছে যেটা আপনাদের সাথে ওই 7 বছরের বেসিসে হয়তো তার বেসিসেও পেয়ে থাকতে পারেন, অথবা অন্য কোনো সন্তান থাকলে তার বেসিসেও পেতে পারেন। তো তার নিশ্চয়ই এখন 2.5 বছরের ডিসক্রিশনারি লিভ যেটা সেটা আছে আন্ডার প্যারাগ্রাফ 276 ADE। কিন্তু যেই বাচ্চার জন্ম এই দেশে এবং সে যদি এই দেশে থেকে থাকে 10 বছর পর্যন্ত, 10 বছর হওয়ার পরে সে চাইলে এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারে। সে মানে ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য রেসিডেন্স রিকোয়ারমেন্ট সে মিট করলো। সে মানে আপনার ডিসেম্বরে যখন 10 বছর হবে, এই বাচ্চাটাকে আপনি ব্রিটিশ সিটিজেন করার জন্য রেজিস্ট্রেশন বলি আমরা এটাকে, ব্রিটিশ সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ফর্মের নাম হচ্ছে MN1। ফি কত এটা জানতে চেয়েছেন। ফি হচ্ছে 1033 পাউন্ড, প্লাস হচ্ছে 19 পাউন্ড 20 পেন্স হচ্ছে বায়োমেট্রিক এনরোলমেন্ট ফি। টোটাল দাঁড়ায় 1052 পাউন্ড 20 পেনি এরকম দাঁড়ায়। তো সেই পরিমাণ ফি তখন দিতে হবে আগামী এপ্রিলের আগে যদি করেন। সাধারণত এপ্রিলে ফি বাড়তে পারে, আগামী বছর এপ্রিলেও বাড়তে পারে। তো ডিসেম্বরের পরে যখন 10 বছর হবে, আপনার হাতে যদি এই পরিমাণ টাকা থাকে আপনি তার জন্য এটা করতে পারেন। আরও প্রশ্ন করেছেন কেমন সময় লাগে। ওরা বলে যে 70% এই জাতীয় অ্যাপ্লিকেশন তারা 14 উইকসের ভিতরে ডিসিশন দেয়, তার মানে প্রায় 3 মাসের ভিতরে ডিসিশন দেয়। বায়োমেট্রিক দেওয়ার পরে 2 থেকে 3 মাস লাগতে পারে এই ধরনের আইডিয়াল অ্যাপ্লিকেশনে। এই ধরনের অ্যাপ্লিকেশনে আইডিয়ালি 2 থেকে 3 মাস লাগতে পারে, কিন্তু এটা কোনো গ্যারান্টেড টাইম আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। তবে আশা করা যায় মোটামুটি 3 মাসের ভিতরে এটার একটা ডিসিশন হবে। তো আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমার 2টা কোয়েশ্চেন আসলো। জি বলুন। একটা কোয়েশ্চেন হইতো, আমি এখন বর্তমানে বাচ্চা রাইতে আছি, 10 ইয়ার্স রাইতে। জি। 2বার এক্সটেনশন করে দিয়েছি আমি। সো আমার ইন দ্য মিন টাইম আমার 10 ইয়ার্স হয়ে গেছে। এদেশে আমি 2010 আইছিলাম। তখন আমি অ্যাপ্লাই করতাম, আমার একটা ট্রাইক আছে। এই 10 ইয়ার্স কি লফুল ছিলেন পুরোটা? জি। আপনি লফুলের ব্যাপারটা জানেন তো কি? মানে আপনার জি জি, আমি এখন ওকে, তারপরে বলুন আপনার টোয়েক একটা পরীক্ষা আপনি কোন একদিন দিয়েছিলেন জীবনে? জি দিয়েছিলাম, বাট এটা এফেক্ট করব আমার এটার জন্য আপনাকে অতীতে কখনো কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ বা কিছু করেছে? না। এটা নিয়ে কোনোদিন কোনো কথা তারা বলে নাই আপনাকে? না। জি না। এবং আপনি যেই বেসিসে আছেন, ওই যে আপনার কোন বেসিসে আছেন? বাচ্চার 7 বছরের বেসিসে? না না না, আমি ম্যারেজ করেছে বাদে 18,000 দেখাইছিলাম, রিফুল করতে পারছি না, বাচ্চারাই দেখাইছি বাদে। ও, আপনার বুঝতে পেরেছি, আপনার বাচ্চা ব্রিটিশ আছে কারণ আপনার বউ ব্রিটিশ বা এরকম কিছু। বাট ইনকামের রিকোয়ারমেন্ট মিট না করার কারণে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আপনি গিয়েছেন। EX1 বলে এই ক্যাটাগরিটাকে। ঠিক আছে দর্শক, তো আমার মনে হয় হাইলি আনলাইকলি, কারণ হচ্ছে যে আপনার যদি টোয়েকের ইস্যু থাকতো, টোয়েকটা আপনার কি কখনো তারা ইন্টারভিউতে অ্যাটলিস্ট কল করেছিল? না, এটা কিছু করে নাই। ওকে, আপনার টোয়েকটাকে তারা হয়তোবা ইনভ্যালিড করে নাই। ETS বেশিরভাগ টোয়েককে ইনভ্যালিড করেছে, আর অল্প কিছু টোয়েককে তারা, অল্প না বেশ উল্লেখযোগ্য সংখ্যক টোয়েককে তারা কোয়েশ্চেনেবল করেছে, বুঝেছেন? তো এখন আপনারটা কি করেছে এটা আমি শিওরলি কেউই বলতে পারবো না, আমরা কেউই, আনলেস যদি কেউ হোম অফিসের অ্যাক্সেস দেখতে পারতো কেউ, তাহলে বলতে পারতো। অথবা আপনি যদি সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট আনান ডাটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, আপনার ফাইলটা যদি আনান, পুরো আপনার ডকুমেন্টস হোম অফিসে যা কিছু আছে ইনফরমেশন সব আনেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পারেন যে আপনার টোয়েকের ওখানে কি পজিশন আছে। তো আমি আপনাকে বলবো যে আপনি 10 ইয়ার্সের অ্যাপ্লিকেশন করে ফেলবেন, এবং টোয়েকের ব্যাপারটা তো যদি আমার মনে হয় না আসবে, কারণ আপনি বারবার এক্সটেনশন করেছেন। টোয়েক নিশ্চয়ই আপনি 2012, 13 অথবা 14, 11 লাস্টে দিয়ে দিয়েছেন। 11 লাস্টে দিয়েছেন। আমি 3টা সাল বললাম, মিলল না, আপনি 11তে দিয়েছেন, ভালো কথা। তো 11তে যারা দিয়েছেন প্রথম দিকে সবগুলো কিন্তু ইনভ্যালিড হয় নাই, বুঝতে পেরেছেন? তা আমি এটা শিওর বলতে পারবো না, তবুও আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে চাইলে আপনার হাতে যদি সময় থাকে সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট একটা আনতে পারেন। টোয়েকের ব্যাপারে ওখানে কোনো কমেন্টস করা আছে কিনা, কখনো কোনো কেস ওয়ার্কার কিছু করেছে কিনা? আরেকটা কোয়েশ্চেন হইলো, যদি ইন কেস আমার রিফিউজ হয়, আমার ভিসা ফিনিশ হইব নেক্সট ইয়ার নভেম্বর, কোনো সমস্যা হইবে না আমার এই ভিসা? এটা না হওয়ার কথা না, কারণ হলে এতদিনে আপনাকে টোয়েকের জন্য আপনি মানে আইদার আপনাকে সেকশন 10 দিয়ে দিত অনেক দিন আগে, অথবা আপনার এই যে বিভিন্ন সময় এক্সটেনশন করেছেন এগুলো রিফিউজ হতো। যদিও আপনার ব্রিটিশ সিটিজেন, আপনার বেবি আছে, রিফিউজ হয়ে আপনাকে আপিলের রাইট দিত, ঠিক আছে? আপিলে আপনাকে জিতে আসতে হতো।
আবার EX1 এর আওতায় এগুলো কনসিডারেশন নেওয়া হয় যে বেবির যদি আর অন্যান্য বড় ধরনের কোনো ইস্যু থাকে, কিছু কিছু বেবি থাকতে পারে মানে মেডিকেল ইস্যু থাকে, তখন আর এগুলোকে কনসিডারেশন টোয়েক নিয়ে কোনো ইস্যু হয় না। কিন্তু আমার বেবি আছে মেডিকেল একটু ইস্যু আচ্ছা, আছে। এগুলো হোম অফিস অ্যাওয়্যার কিনা এগুলোর ব্যাপারে? না না মানে ওগুলো আপনাকে বলতে হয় না কখনো, তাই না? না 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 আচ্ছা, আমি বলবো আপনি 10 বছরের অ্যাপ্লিকেশন করবেন, 10 বছর অ্যাপ্লিকেশনের টোয়েক নিয়ে হবে কিনা মানে আমার এক্সপেরিয়েন্সে যেটা বলে হওয়ার কথা না, কারণ আপনার বারবার এক্সটেনশন হয়েছে, কখনো তারা এটা নিয়ে কোনো ইস্যু করে নাই, আপনার বিয়ের আগেও করে নাই। না আপনার আগে আমি 2বার এক্সটেনশন করাইছি, আমার এটা ধরছে না। কোন কোন সালে? ও আমি 11-12 এক্সটেনশন করাইছি, তারপর এরপর বাদের বার আরেকবার এক্সট্রা করছি, আমার কলেজ কেস লগি। মানে বাদের বারটা কোন সালে? এই সময় আছে 16 2016 এ স্টুডেন্ট ভিসা এক্সটেনশন করেছেন আপনি, টোয়েক তো তার আগে আপনার দেওয়াই ছিল। জি। আচ্ছা, টোয়েকের ইস্যুটা এসেছে 2014 থেকে, ঠিক আছে? জি, আমি এটা করি নাই, আর বাদে অ্যাপ্লিকেশন করি নাই, ইউজ করি নাই। ওকে, 2016 এ যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের যদি 2014 এর টোয়েকটা নিয়ে কোনো ইস্যু থাকে, 2014 এর পরে যেহেতু 2011 এর টোয়েক নিয়ে যদি কোনো ইস্যু থাকে, তাহলে ভিসাই তার হওয়ার কথা না ওই সময়, তাকে রিফিউজ করার কথা, অথবা অধিকাংশ ক্ষেত্রে সেকশন 10 দেওয়া হয়েছে। তখন তো আপনি ম্যারিড ছিলেন না, তখন তো আপনার বেবি টেবি ছিল না, ব্রিটিশ ছিল না, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো যে আশা করি আপনার এটা কোনো হবে না। তবু আমি আপনাকে আরেকটা পরামর্শ দিই, সাবজেক্ট অ্যাসেস রিকোয়েস্টের আপনি ফাইলটা রিকোয়েস্ট করেন, এখন বেশ তাড়াতাড়ি তারা ইমেলে পাঠিয়ে দেয়, আপনি ওটা করে আনিয়ে তারপর দেখতে পারেন। তারপরে আপনার সেটেলমেন্ট যখন টাইম হয়ে যাবে, আপনি দ্বিধা সংকোচ না করে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ইন কেস যদি টোয়েকের জন্য রিফিউজ করে, তাহলে আপনার আপিলের রাইট থাকবে। ইউ হ্যাভ টু ডিল ইট অ্যাট ইউর আপিল স্টেজ, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর অ্যাডভাইস দিয়েছেন ভাই, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শক, টিভির ভলিউম মিউট করে ফোনে আমার সাথে কথা বলুন প্লিজ। প্রিয় দর্শক, আপনি সরাসরি লাইভে আছেন, আপনি ফোনেও আছেন, আপনি ফোনে কোশ্চেন করতে পারেন। সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 3টা কোশ্চেন থাকছে, এটা ন্যাচারালাইজেশন এর উপরে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি যখন অ্যাপ্লাই করি, যেটা অ্যাপ্লাই করার কিছুদিন পর আমার সিসিজে ছিল 2টা। তো সিসিজে 2টা আমি 5 মাস অ্যাপ্লাই করার 1 মাস আগে থেকে রিপেমেন্ট করা শুরু করি। তো বায়োমেট্রিকের পরে তারা আমার কাছে এই সিসিজে যে রিপেমেন্ট করতেছি এটার কাগজ চায়, যে কাগজটা দেন, তো আমরা এটা করবো যে তুমি রিপেমেন্ট করতেছো এবং কোর্টের কাগজ। তো আমরা দেওয়ার পরে ওটা কোনো জাজমেন্ট দেয় না। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমি ওটা জাজমেন্ট দেয় নাই বলতে আপনি বলতে চাচ্ছেন হোম অফিস কোনো ডিসিশন দেয় নাই? না, হোম অফিস কোনো ডিসিশন দেয় নাই। কতদিন হয়েছে এটা? 3 মাস। আচ্ছা, তো এটা 3 মাস যেদিন হলো, হ্যাঁ, এখানে 2টা কোশ্চেন হচ্ছে কি, এক সিসিজে এটা কতটুকু এফেক্ট করে, আর সেকেন্ড অপশন হচ্ছে কি আপনার যে ওরা যে চেলো জিনিসটা, আমি কাগজটা দিলাম, রিপেমেন্ট করতেছি 5 মাস আগের থেকে, বিফোর 1 মান্থ, এটা কোনো এফেক্ট করবে কিনা। এখানে 2টা কোশ্চেন। আর আনফরচুনেটলি 3 মাসের মাথায়, দ্যাট মিন জুনে, যে আমি স্পিডিং এর উপর, হালকা স্পিডিং এর উপর একটা আসছে আমার কাগজ, সেটা 28 ডেজ আমাকে সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তোমাদেরকে জানাতে হবে যে তুমি ড্রাইভার কিনা। জি। তো এইটা আমাকে এই মানডেতে হচ্ছে। আই হ্যাভ টু লেট देम নো দ্যাট ইটস মি। সো মেবি এটা আমাকে একটা ক্লাস দিতে পারে। তো আমার কি এখন উচিত হবে এটা হোম অফিসকে জানানো? তো আমার কোশ্চেন এই 3টাই। জি, আমি উত্তর দিচ্ছি। দর্শক, আপনি বলেছেন যে আপনার যে সিসিজে এটাই কোনো এফেক্ট হবে কিনা। প্রথমে বলেছেন হ্যাঁ, সিসিজে এফেক্ট হতে পারে, কিন্তু দেখতে হবে এটা কত সিভিয়ার, এটার মধ্যে হোম অফিসের ডিসক্রিপশন এটা, বাট আপনাকে ডিসক্লোজ করতেই হচ্ছে। আপনি ডিসক্লোজ করেছেন, এই জন্যই কিন্তু আপনি ডিসক্লোজ না করলেও তারা পেয়ে যায়। পেয়ে গেলে তারা যদি দেখে যে আপনি আগে তো আপনি ডিসক্লোজ করেন নাই, তখন এটা আপনার জন্য ক্ষতির হবে আর উল্টা। সো আপনার থার্ড যেটা হয়েছে, এটা কিন্তু এখনো সিসিজেও হয় নাই, কিছু হয় নাই। থার্ড এটা এই স্টেজে আপনার বলার কিছু নাই, যেটা আপনার এই যে মাত্র হয়েছে বললেন আপনি স্পিডিং এরটা, এইটা সিসিজে বলতে বোঝায় কাউন্টি কোর্ট জাজমেন্ট। কোন কোর্টে তো এখনো যায় না, এটা তো হচ্ছে মেট্রোপলিটন পুলিশ আপনাকে লেটার দিয়েছে, প্রথমে জানতে চেয়েছে যে আপনি যেহেতু এইটার রেজিস্টার্ড কিপার,
এই গাড়ির ওই দিন কে চালিয়েছিল, যদি আপনি চালান তাহলে এই অংশ ফিল আপ করেন, যদি আরেকজন কেউ চালায় তারটার ইনফরমেশন দিয়ে আপনি ফিল আপ করেন। তো যে চালাচ্ছিল আপনি সেটা দিয়ে দিবেন, যদি আপনি চালান তাহলে আপনি দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে এটা যদি আপনার ফার্স্ট টাইম হয়ে থাকে অফেন্স, তাহলে এই ধরনের অফেন্স। 4.5 years সরি, কি বললেন? দিস ইজ দ্য ফার্স্ট টাইম, 4.5 বছরের মধ্যে এটা আমার প্রথম। আপনাকে হতে পারে তারা কোনো কোর্স দিতে পারে, আপনি জানেন তো যে কোর্স দেয়, একদিনের একটা কোর্স দেয় যে অনেক সময়, অথবা যদি খুব মাইনর হয় আপনাকে পয়েন্ট দিতে পারে। যদি সেই লেভেলের হয় পয়েন্ট বা কোর্স এইগুলা হয়, কোর্স হলে আপনাকে ডিসক্লোজ করতে হবে না। যদি পয়েন্ট এবং ফাইন দেয় তাহলে যদি ততদিন পর্যন্ত আপনার এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে আপনি একটা কভার লেটার লিখে ওই ইনফরমেশন দিয়ে আপনি দিয়ে দিবেন, আপনি লুকাবেন না। মানে লুকালে আরো মন্দ হবে, আরো খারাপ হবে। লুকালে ইট উইল বি আ ডিজাস্টার, কারণ দে উইল ফাইন্ড ইট। আর যদি আপনি দিয়ে দেন অ্যাটলিস্ট কম ক্ষতি হবে। আর হচ্ছে আগেরটা, এখন সিসি যে ডিটেল তো আমি বেশি জানি না কি সিসি যে ছিল, কীরকম ছিল। তো আপনি ওটা দিয়েছেন, ওটা দিয়ে যদি আপনার কোনো সাবমিশন থাকে যে সিসি যেটা কিভাবে হলো, এটাতে আপনি নিজেকে কতটুকু গিলটি মনে করেন এবং আপনি কোন পজিশনে এই সিসি যেতে আপনি পড়ে গিয়েছেন, সেগুলো যদি একটা এক্সপ্লেনেশন ভালো করে দিতে পারেন এবং আপনি ঠিকমতো পেমেন্ট দিয়ে যাচ্ছেন, এটা যদি আপনি এক্সপ্লেন করে দিতে পারেন, তো এটা কেস ওয়ার্কারের ডিসক্রিশন। এখানে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে। তো সিসি যে দুটা সিসি, একটা সিসি যে হলে মাইনর কিছু হলে, যে একটা বিল দেওয়া হয় নাই, কোনো একটা মোবাইলের বিল 2 বছর আগে দেওয়া হয় নাই, ওইটার জন্য সিসি যে হয়ে গেছে, এইগুলো ওভারলুক করে আমি সবসময় দেখেছি। কিন্তু যদি দুটা হয় দ্যাটস লিটল কনসার্নিং আর কি। তো আপনি এরকমভাবে যদি ইয়ে দিয়ে থাকেন, রিপ্রেজেন্টেশন দিয়ে থাকেন, ডকুমেন্টারি এভিডেন্স সহ এক্সপ্রেশন দিয়ে থাকেন, আপনি ওয়েট করেন, আশা করি পজিটিভ রেজাল্ট আসতেও পারে। না আসলে এখানে ইন্টারনালি ওদেরকে আমি রিকনসিডার করতে অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন পরবর্তীতে, সেটা দেখা যাবে। আর যদি পেন্ডিং থাকে অনেক দিন এবং ততদিনে যদি আপনার এই যে লাস্ট যে ইস্যুটা, এটার একটা শেষ পরিণতি হয়ে যায়, মানে পুলিশ যদি আপনাকে, মেট্রোপলিটন পুলিশ থেকে যদি লেটার পান যে আপনাকে এই করে দেওয়া হলো, শুধুমাত্র ট্রেনিংয়ে যাওয়া ছাড়া, কোর্সে যাওয়া ছাড়া যদি পয়েন্ট আর ফাইন হয় তাহলে আপনাকে ডিসক্লোজ করতে হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন দর্শক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। তো চেষ্টা করেছি যারা ফোন করেছেন তাদের আমি যথাসম্ভব হেল্প করার, যথাসম্ভব আমার পড়াশোনা, আমার এক্সপেরিয়েন্স, আমার এক্সপার্টিজ, আমার নলেজ, আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি উত্তরগুলো দেওয়ার। তবে একটা জিনিস আমি বলে রাখি, এটা একটা ডিসক্লেইমার, যে এই উত্তর বা এইগুলোকে, এই পরামর্শটাকে আপনি শেষ পরামর্শ বলে নেবেন না। রিজনটা কি? রিজন হচ্ছে যে আমি আপনার ডকুমেন্টস দেখতে পাচ্ছি না, আমি আপনার সম্পর্কে বিশদভাবে জানতে পারছি না। আমি অনেক সময় দেখা যায় মানুষ ভাবে যে আমার হয়তো এরকম আছে ব্যাপারটা, যখন আমরা ডকুমেন্টস দেখি আমরা দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু ভিন্ন এবং সেটা অনেক সিগনিফিকেন্ট। এটার কারণে অ্যাপ্লিকেশনে বা আপিলে বা অন্য কোনো কিছুতে বড় ধরনের এফেক্ট হতে পারে। তো সবচেয়ে ভালো হয় যদি কোনো রকমের কনফিউশন থাকে, আনশিওর থাকেন, তাহলে সরাসরি একজন সলিসিটার, একজন ব্যারিস্টার অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করেন বা যারা অন্য কোনো ক্যাটাগরির আপনার ইস্যু থাকলে সেই ক্যাটাগরিতে যারা প্র্যাকটিস করেন, তাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেখা করে ডকুমেন্টস দেখিয়ে তারপরে পরামর্শ নেবেন, সেটা হবে সঠিক পরামর্শ। আমি সবসময় এটা বলে থাকি। তো আবারও আমি এটা স্মরণ করিয়ে দিলাম। তো আমাদের হাতে আর তেমন সময় নাই, আমাদেরকে এখনই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনুষ্ঠান শেষ করার আগে সর্বশেষ আবারও মনে করিয়ে দিচ্ছি, 24শে জুলাই তারিখ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক। যদি আপনারা শপিংয়ে যান, সুপারমার্কেট বা কোনো শপিংয়ে যান, ছোটোখাটো কিছু এক্সেপশন ছাড়া প্রায় সবার জন্য, বাচ্চাদের বাদে, 11 বছরের নিচে যারা তাদের বাদে, এবং বেশিরভাগ মানুষের জন্যই, সবার জন্য, যাদের ডিসেবল ওদের জন্য বাদে, আমাদের সকলের এটা পড়া বাধ্যতামূলক, না হলে আমাদেরকে 100 পাউন্ড ফাইনের মুখোমুখি হওয়া লাগতে পারে। তো এটা আমি আবার মনে করে দিচ্ছি 24 তারিখ থেকে, তার মানে তো এটা মনে রাখবেন। তা আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।